সিরিয়া জুড়ে শতাধিক লক্ষ্যবস্তুতে রাতভর মার্কিন বিমান হামলা, আলেপ্পো শহর থেকে সরে যেতে শুরু করেছে এসডিএফ যোদ্ধারা। আল্লাহর শত্রু আখ্যা দিয়ে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের হুমকি ইরানের, দেশটিতে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করেছে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স। গাজার জন্য ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে থাকতে চাইছে বাংলাদেশ, যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় অন্তত 425 ফিলিস্তিনি নিহত। যুক্তরাষ্ট্রের 3টি পৃথক স্থানে বন্দুকধারীর অতর্কিত হামলায় শিশুসহ নিহত 6 জন, 24 বছর বয়সী এক যুবক আটক। এবং নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশগুলোর মধ্যে নাম উঠে এসেছে বাংলাদেশের, বিশ্বের 151টি দেশের মধ্যে অবস্থান 13তম। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। যুদ্ধবিরতি চুক্তির আওতায় সিরিয়ার আলেপ্পো শহর থেকে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর যোদ্ধারা সরে যেতে শুরু করেছে। কয়েকদিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর সরকারি বাহিনীর সমন্বয়ে আলেপ্পো ত্যাগ করে তারা। বর্তমানে আলেপ্পো সম্পূর্ণভাবে এসডিএফ যোদ্ধাশূন্য বলে দাবি করেছেন আলেপ্পোর গভর্নর আজ্জাম আল খাবির। শহরটি এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। এর আগে আইএস এর বিরুদ্ধে বড় আকারের অভিযান চালায় মার্কিন বিমান বাহিনী। এ সময় সিরিয়া জুড়ে আইএস সংশ্লিষ্ট শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের বিক্ষোভরত জনতাকে আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থী সরকার। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোভাহিদি আজাদের দপ্তর থেকে প্রদান করা এক বিবৃতির বরাতে এ তথ্য নিশ্চিত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি। এদিকে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের সংবিধানের 186 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করে তাহলে সেই গোষ্ঠীর বা সংগঠনের সব সদস্যকে মোহারেব বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করা হয়। ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন জারি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার পৃথক বিবৃতিতে এই রেড লাইন ঘোষণা করে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বিবৃতিতে জানায়, গত 2 রাতে সন্ত্রাসীরা সামরিক আইন ও প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে তারা। এছাড়া সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটায় বিক্ষোভকারীরা। বিবৃতিতে বলা হয়, ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে আজ বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে সরকার পক্ষের জনগণও কিছু স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে। চলমান অস্থিরতার জেরে ইরানগামী ফ্লাইট বাতিল বা সাময়িকভাবে স্থগিত করেছে একাধিক আন্তর্জাতিক এয়ারলাইন্স। গেল 2 দিনে নির্ধারিত তেহরান, তাবরিজ, সিরাজ ও মাশহাদগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইন, ফ্লাই দুবাই ও আজারবাইজান এয়ারলাইন্স। গেল বৃহস্পতিবার ভিয়েনা টু তেহরানের ফ্লাইট বাতিল করেছে অস্ট্রিয়ান এয়ারলাইন্স। সোমবার পর্যন্ত পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। 16 জানুয়ারি ফ্রাঙ্কফুর্ট টু তেহরানের ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা করেও সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছে লুফথানসা বিমান কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলো জানিয়েছে, ইরানের চলমান নিরাপত্তাজনিত ঝুঁকি ও অপারেশনাল অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সবশেষ তথ্য ও পুনর্বুকিংয়ের জন্য নিজ নিজ এয়ারলাইন্সের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনাকে ইরানের ভবিষ্যৎ হিসেবে দেখার প্রবণতা বাড়ছে। তবে বিশ্লেষকদের মতে এই তুলনা বাস্তবসম্মত নয়। তাদের আশঙ্কা, বাইরের চাপ শাসন ব্যবস্থার পতন না ঘটিয়ে বরং দমন পীড়ন জোরদার ও রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াতে পারে। আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার।
ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে সরানোর খবরে ইরানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র যদি কারাকাসে একজন ক্ষমতাসীন কর্তৃত্ববাদী নেতাকে অপসারণ করতে পারে, তবে ইরানেও একই দৃশ্যপট দেখা যেতে পারে, এমন ধারণা সামনে আসছে। তবে বিশ্লেষকেরা বলছেন এই ধারণা বিভ্রান্তিকর। টাইম সাময়িকীর বিশ্লেষক সানাম ভাকিলের মতে, বাইরের চাপ সবসময় কোনো শাসন ব্যবস্থার পতন ঘটায় না, অনেক ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে আরও সংগঠিত ও কঠোর করে তোলে। ভেনেজুয়েলার বর্তমান বাস্তবতাই তার উদাহরণ। মাদুরো অপসারিত হলেও তার অনুগত দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সুপ্রিম কোর্ট ও সামরিক বাহিনীর বড় অংশের সমর্থনে ক্ষমতার মূল কাঠামো অটুট থাকে। বিরোধী নেতৃত্বেও কার্যকরভাবে ক্ষমতার বাইরে রয়ে যায়। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট হয় যুক্তরাষ্ট্রের লক্ষ্য সেটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপান্তর নয়, বরং এমন এক শাসন ব্যবস্থা তৈরি করা যা চাপের মুখে নিয়ন্ত্রণযোগ্য ও সমঝোতাপ্রবণ থাকবে। এই অভিজ্ঞতা ইরানের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ইরান বর্তমানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও ধারাবাহিক বিক্ষোভের মধ্য দিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে বিদেশি চাপ শাসন ব্যবস্থাকে ভাঙার বদলে আরও দমনমূলক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলার অভিজ্ঞতা তেহরানের ক্ষমতাসীনদের কাছে টিকে থাকার একটি মডেল হিসেবেও দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে সাধারণ জনগণ। ইরানে বহু মানুষ বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চান, তবে পতনের পর কোন রাজনৈতিক কাঠামো গড়ে উঠবে সে বিষয়ে স্পষ্ট ঐক্যবদ্ধ কোনো বিকল্প না থাকায় আন্দোলন দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিহাস বলছে অধিকাংশ ক্ষেত্রেই বাইরের চাপ স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটায় না, বরং তা নতুনভাবে টিকে থাকার পথ তৈরি করে দেয়। ইরানের ক্ষেত্রে ভেনেজুয়েলার ছক প্রয়োগের চেষ্টা দেশটির অভ্যন্তরীণ সংকট ও আঞ্চলিক অস্থিরতা আরও বাড়াতে পারে। বিশ্লেষকদের মতে স্পষ্ট অভ্যন্তরীণ রাজনৈতিক পরিকল্পনা ছাড়া শুধু বিদেশি চাপ দিয়ে পরিবর্তন আনা সম্ভব নয়। ইরানের ভবিষ্যৎ নির্ধারণে এই বাস্তবতা এখন বড় করে সামনে এসেছে। আরাফাত ইয়াসার, RTV। গাজায় আন্তর্জাতিক বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জবাবে আন্ডার সেক্রেটারি বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক। শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। গত বছরের নভেম্বরে গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া 20 দফাত পরিকল্পনায় সমর্থন জানিয়ে প্রস্তাব পাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ পরিকল্পনার মধ্যে ছিল গাজায় যুদ্ধবিরতি চুক্তির নিরাপত্তা এবং তত্ত্বাবধানের জন্য একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠন। এদিকে গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 425 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর অতর্কিত হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন। স্থানীয় সংবাদ মাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতের দিকে মিসিসিপি অঙ্গরাজ্যের পূর্ব ক্লে কাউন্টিতে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, শনিবার এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ক্লে কাউন্টির শেরিফ জানায়, 3টি পৃথক স্থানে গোলাগুলির ঘটনায় মোট 6 জন নিহত হয়েছেন। ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ থাকা আরও বেশ কয়েকজনকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু শহরে আবর্জনার স্তূপ ধসে পড়ার সময় সেখানে 110 জন শ্রমিক কর্মরত ছিল। এ সময় আবর্জনার স্তূপের ভেতরে থাকা একাধিক স্থাপনা ও বিভিন্ন সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেবু শহরের মেয়র জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিখোঁজ অন্তত 36 জন। স্বজনদের জীবিত উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন নিখোঁজ শ্রমিক পরিবারের সদস্যরা। বিশাল বর্জ্যের স্তূপ ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়। প্রকৃতির ভয়াল রূপে বিপর্যস্ত রাশিয়ার বন্দর নগরী ভ্লাদিভস্তক। শক্তিশালী তুষারঝড় এবং ঝোড়ো বাতাসে অচল হয়ে পড়েছে সেখানকার জনজীবন। একদিনেই পড়েছে 1 মাসের সমান তুষারপাত।
আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভস্তকে শনিবার আঘাত হানে ভয়াবহ তুষারঝড়। ঘণ্টায় 26.5 মিটার বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী তুষারপাত শহরটিকে কার্যত অচল করে দেয়। স্থানীয় বাসিন্দাদের হাঁটুর সমান তুষারের মধ্যে হাঁটতে দেখা যায়। বরফে ঢাকা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ছে গাড়ি, ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিবেশ পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে, মাত্র একদিনেই শহরে 1 মাসের সমান তুষারপাত রেকর্ড করা হয়েছে। ভারী তুষারপাত ও বরফ জমে যাওয়া সঙ্গে উত্তরের তীব্র বাতাস, এমন পরিস্থিতিতে ভ্লাদিভস্তকে জারি রয়েছে ঝড়ের সতর্কতা। ঝড়ের পর পরিস্থিতি সামাল দিতে মাঠে নামানো হয়েছে 130টিরও বেশি বিশেষ সরঞ্জাম ও উদ্ধার যান। আঞ্চলিক প্রশাসন জানিয়েছে, সড়ক পরিষ্কার ও স্বাভাবিক যোগাযোগ ফেরাতে কাজ করছেন তারা। প্রবল এই তুষারঝড় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইমতিয়াজ আহমেদ, RTV। ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তর ভারত। তীব্র শীত আর ঘন কুয়াশার কবলে উত্তর ভারতের একাধিক রাজ্য। কুয়াশার কারণে পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 4 জন। স্থানীয় সময় রবিবার ভোরের দিকে ঘন কুয়াশার কারণে একাধিক গাড়ি পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। পুলিশ জানিয়েছে, দৃশ্যমানতা প্রায় শূন্য থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। রবিবার সকালে হোসিয়ারপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 1.1 ডিগ্রি। এছাড়া অমৃতসরে তাপমাত্রা নেমেছে 1.3 ডিগ্রিতে। ভাটিন্ডা, ফরিদকোট, গুরদাসপুরেও শীতের প্রকোপ প্রবল। হরিয়ানা, রাজস্থানেও কুয়াশার কারণে যান চলাচল বিঘ্ন হয়েছে। রাজস্থানের জয়পুর, দিল্লিতে হাইওয়েতে বাস দুর্ঘটনায় আহত হয়েছেন 25 জন। এদিকে দিল্লিতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীতের সঙ্গে বাড়ছে বায়ু দূষণও। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার দাপট বজায় থাকবে। আইনত নিষিদ্ধ থাকা সত্ত্বেও বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেইন অ্যানালাইসিসের 2025 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্সে বিশ্বের 151টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 13তম। দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশই এখন অন্যতম শীর্ষ ক্রিপ্টো ব্যবহারকারী দেশ। বিস্তারিত দেখুন আরাফাত ইয়াসারের রিপোর্টে। বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার লেনদেন আইন নিষিদ্ধ। তবুও বৈশ্বিক পর্যায়ে ক্রিপ্টো গ্রহণের দিক থেকে শীর্ষ 20 দেশের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ। চেইন অ্যানালাইসিস প্রকাশিত 2025 গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইন্ডেক্সে বাংলাদেশ উঠে এসেছে 13তম স্থানে। প্রতিবেদন অনুযায়ী তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ক্রিপ্টো মুদ্রা ব্যবহারের হার বিবেচনায় এই সূচক তৈরি করা হয়েছে। এটা দেখা গেছে মধ্য ও দক্ষিণ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের দেশগুলো বৈশ্বিক ক্রিপ্টো ইকোসিস্টেম ক্রমেই প্রভাবশালী হয়ে উঠেছে। সূচকের শীর্ষে টানা দ্বিতীয়বারের মতো রয়েছে ভারত, এরপর রয়েছে নাইজেরিয়া, ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া। বিশাল জনসংখ্যা ও ডিজিটাল লেনদেনের বিস্তারের কারণে ভারতের অবস্থান শীর্ষে বলে জানিয়েছে চেইন অ্যানালাইসিস। এদিকে বাংলাদেশের অগ্রগতি চোখে পড়ার মতো। 2024 সালের সূচকে যেখানে দেশের অবস্থান ছিল 17তম, সেখানে 2025 সালে 4 ধাপে গিয়ে 13তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় বাংলাদেশ এখন ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশের কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন না করার সতর্কতা দিয়ে আসছে। সংশ্লিষ্টদের ধারণা, রেমিটেন্স পাঠানো, অনলাইন গেমিং এবং মুদ্রাস্ফীতির বিপরীতে সম্পদ সংরক্ষণের বিকল্প হিসেবে অনেকেই অনানুষ্ঠানিক পথে ক্রিপ্টো মুদ্রার ব্যবহার করছেন। 2024 সালে জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত সংগৃহীত বৈশ্বিক তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈশ্বিকভাবে ক্রিপ্টো গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি বাড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। শীর্ষ 20 দেশের মধ্যে 7টি দেশই নিম্ন মধ্যম আয়ের। চেইন অ্যানালাইসিসের তথ্য মতে এই সূচক কেবল লেনদেনের পরিমাণ নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ক্রিপ্টোকারেন্সির বাস্তব ব্যবহার কতটা বিস্তৃত তা মূল্যায়ন করেই তৈরি করা হয়েছে। আরাফাত ইয়াসার, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।